কাশ্মীর বলা নাকি ভারতবর্ষে কোথাও যদি স্বর্গ বা জান্নাতের অস্তিত্ব থাকে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের কাশ্মীর। এই কাশ্মীরের একটা খুবই সুন্দর অঞ্চল ব্যাসরান ভ্যালি, যেটাকে আমরা মিনি সুইজারল্যান্ড হিসাবেও চিনি। এখানকার পেহেলগাঁওয়ে এই যে অ্যাট্যাকটা হলো, টেররিস্ট অ্যাট্যাক, এটার দায়ভার নিয়েছে কারা? এটা দায়ভার নিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF। এটা কি? এটা হচ্ছে একটা টেররিস্ট অর্গানাইজেশন অপারেটেড বাই পাকিস্তান। দেখো, একটা টেররিস্ট অ্যাট্যাক যদি হয় এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে, শুধু একটা কারণই থাকে না যে শুধু এই যে নর্মাল মানুষদেরকে নৃশংসভাবে হত্যা করা, এটা শুধু একটা কারণ হতে পারে না, এর পিছনে কিন্তু আরও অনেক কারণ থাকে। এই যে অমরনাথ যাত্রা আমরা জানি, যেটা জুন জুলাই মাসে হওয়ার কথা ছিল, পেহেলগাঁও হচ্ছে সেটার একটা স্টার্টিং পয়েন্ট, আর সেখানেই এরকম একটা টেররিস্ট অ্যাট্যাক। দেখো, আমি বললাম যে TRF এর দায়িত্ব নিয়েছে, যে TRF অ্যাট্যাকটা করিয়েছে। TRFকে TRF হলো একটা টেররিস্ট অর্গানাইজেশন অপারেটেড বাই পাকিস্তান। আমি বললাম এই যে ম্যাপটা দেখছো, এই ম্যাপটা আর কারণ না, পাকিস্তানের ম্যাপ। তার পাশে একটা পশুর ছবি দেওয়া আছে। কেন দেওয়া আছে আমি বলছি। তার আগে এই পশুর মতনই আর একটা পশুর তোমাদের পরিচয় করিয়ে দিই, দ্যাট ইজ আসিফ মুনির। এ হচ্ছে এখন পাকিস্তানের কমান্ডার ইন চিফ। পাকিস্তানের কমান্ডার ইন চিফ হওয়ার আগে এ পাকিস্তানের যে টেররিস্ট অর্গানাইজেশন, বলতে পারো লিগ্যাল টেররিস্ট অর্গানাইজেশন ছিল ISI, এটার কমান্ডার ছিল বা হেড ছিল বলতে পারো এক কথা। এরপর আমি এই যে পশুর সঙ্গে তুলনা করলাম এই পশুটার সাথে, এই পশুটার একটা খুব ভালো গুণ আছে, জানো তো? আশা করি তোমরা সবাই জানো যে বফাদারি এই পশুটার একটা খুব বড় গুণ। সেই রকমই পাকিস্তান আর এই আসিফ মুনির চায়নার খুব বড় বফাদার পশু, এক কথায় বলতে পারো। আচ্ছা, এখানে চায়না নিয়ে আমি কী জন্য কথা বলছি? দেখো, আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে একটা টেররিস্ট অর্গানাইজেশনের যে অ্যাট্যাক করলো সেটার পিছনে যে একটা কারণ সেটা নয়। এই যে ট্রেড ওয়ারটা চলছে চায়না আর ইউএসের মধ্যে, এখানে কি হয়েছে বলো তো? এখানে ইউএসএ 245% তোমার কাস্টম ডিউটি চার্জেস লাগিয়ে দিয়েছে চায়নার উপর। এটা কি হয়েছে? এটাই চায়না যে ট্রেড করে যে আপলিফ্ট হচ্ছিল, যে ডেভেলপমেন্ট করছিল, সেটাকে আটকানোর জন্যই কিন্তু ইউএসএ এই পদক্ষেপটা নিয়েছে। এখানে ফায়দা কার হলো? এখানে ফায়দা কিন্তু ডাইরেক্টলি ইন্ডিয়ার হচ্ছিল। কেন? কারণ আমরা জানি চায়নার মতো বড় মার্কেটের পর যদি আর কোনো বড় মার্কেট হয়ে থাকে, দ্যাট ইজ ইন্ডিয়া। এরপর তুমি বলতে পারো স্যার তার ওখানে এসে কি করে জুটছে? দেখো, কারণ আছে। যখন চায়না দেখলো যে ওকে 245% কাস্টম ডিউটি চার্জেস দিতে হচ্ছে, তখন ওখানের যে বিজনেসম্যানগুলো ছিল বা বাইরের বিজনেসম্যানগুলো যারা এরকম একটা বড় মার্কেটে বিজনেস করতে চায়, তারা কি অত ট্যাক্সেস দিয়ে বিজনেস করতে পারবে? ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করতে পারবে? পারবে না। তো তারা কি করবে? তারা ডাইরেক্টলি চলে আসবে ইন্ডিয়াতে ব্যবসা করতে। কারণ চায়নার পর ইন্ডিয়া হলো সবথেকে বড় মার্কেট, বিজনেসের একটা বড় মার্কেট। তো এখন যদি ইন্ডিয়াতে একটা টেররিস্ট অ্যাটাক হয়ে যায়, তাহলে যে বড় বড় বিজনেসম্যানগুলো আছে তারা কি আর ভারতবর্ষে আসবে বিজনেস করতে? আসবে না। কেন? কারণ ভারত তো এখন বিজি টেররিস্ট অর্গানাইজেশনদেরকে পাল্টা জবাব দিতে, পাকিস্তানকে পাল্টা জবাব দিতে। তাহলে ওরা বিজনেস ট্রিটি আবার কখন করবে? আর এই পজিশনে আনার জন্যেই কিন্তু এই টেররিস্ট অ্যাটাকটা করা। এর সাথে আমি বলি, এই যে এত বড় একটা লক্ষ্য ওদের, চায়না, পাকিস্তান, এই যে টেররিস্ট অর্গানাইজেশনগুলো, এদের এই লক্ষ্যর পিছনে আরও অনেকজনের হাত আছে, সেটাই আমি যাব না। বাট এই যে নিরীহ মানুষদেরকে হত্যা করা হলো, তাদেরকে ধর্ম জিজ্ঞেস করা হলো যে তোদের ধর্ম কি বল, তা কলমা পড়ানো হলো। তারপর কি করলো? শুধু পুরুষদেরকে হত্যা করা হলো। দেখো, এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ, এই যে পিকচারটা দেখে এই হার্ট ব্রোকেন পিকচার। দেখো, একজন স্ত্রী তার হাজব্যান্ডের লাশের পাশে বসে আছে। তুমি ভাবো এই যে সিচুয়েশানটা, এই যে হার্ট ব্রেকিং সিচুয়েশানটা যখন তুমি দেখছো, তখন তো রক্ত গরম হবেই। তখন কি চাইবে? ওয়ারে যেতে চাইবে। বাট এখন যদি ডাইরেক্ট ভারত ওয়ারে যায়,
তাহলে কিন্তু অনেকগুলো প্রবলেমের ট্যাকেল করতে হবে ভারতকে। দেখো এই যে কাপলটার ছবি দেওয়া আছে, 19 এপ্রিল এদের বিয়ে হয়েছিল, 22 এপ্রিল কিন্তু এই ওয়াইফের সামনে তার হাজব্যান্ডকে হত্যা করে দেওয়া হয়েছে। বাট তার সাথে তোমাদেরকে বলে দিই, শুধু শোক পালন করে কিন্তু হবে না, অনেক হয়ে গেছে, অনেক আমরা সহ্য করে ফেলেছি, আর সহ্য করা যাবে না। এরপর আমাদেরকে পাকিস্তানকে এই টেররিস্ট অর্গানাইজেশনগুলোকে পাল্টা জবাব দিতে হবে। এরা যে ভাষায় বোঝে এদেরকে সেই ভাষায় জবাব দিতে হবে। এমনটা নয় যে আমরা কিছু ভাষণ দিয়ে দিলাম, আমি বলে দিলাম যে এরকম এরকম করবো, সেটা করলে হবে না, এদেরকে জবাব দিতে হবে। এরা যে ভাষায় বোঝে সেই ভাষায় এদেরকে জবাব দিতে হবে। আমরা জানি যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বিদেশ ভ্রমণে ছিলেন, তিনি সৌদি আরবিয়ার প্ল্যান ক্যান্সেল করে ডাইরেক্টলি ভারতে এসে একটা মিটিং করেন। সেই মিটিংয়ে কি করে, সেই মিটিংয়ে ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা ছিল সেটাকে সাসপেন্ড করে দেয়। এটা সাসপেন্ড করার কারণ কি? এটা সাসপেন্ড করার কারণ হচ্ছে এই যে জলগুলো চলে যাচ্ছে, ইন্দাস রিভারের জলগুলো যাচ্ছে, এই যে ঝিলাম, চিনাব, রবি, সতলুজ, এই জলগুলো যাচ্ছে, 80% জল কিন্তু পাকিস্তান ব্যবহার করছে। আর এই জলগুলো ব্যবহার করে কি করছে? চাষবাস করছে, ইলেকট্রিসিটি তৈরি করছে। এটাই কি হচ্ছে, পাকিস্তানের যে গ্রোথ হচ্ছে, পাকিস্তানের যে গ্রোথটা সেটা কিন্তু আরও বেড়ে যাচ্ছিল। এটার জন্য কি করলো, পাকিস্তানকে পাল্টা জবাব হিসাবে ভারত কি করলো, ভারত এই যে ইন্দাস রিভার ট্রিটি এটাকে সাসপেন্ড করে দিল। তাহলে কি হলো, এবার না খেতে পেয়ে মরুক। সিরিয়াসলি তোমরা ভাববে, অনেকজনের এরকম মতও হতে পারে যে কিছু টেররিস্ট অর্গানাইজেশন এরকম করছে পাকিস্তানের কিছু লোকের জন্য, সব লোকগুলোকে কি জন্য কষ্ট দেওয়া। আরে ভাই, তারাও তো বুঝছে না। এই যে ওখানে তোমার মুজাহিদ্দিন যে লিডার আছে, তারা ওপেন র্যালি বার করছে পাকিস্তানে, আর সেখানকার লোক তাদেরকে সাপোর্টও করছে। তাহলে তাই যদি করে, তাহলে ভারতের কি করা উচিত? তাদেরকে এমন পাল্টা জবাব দেওয়া উচিত যেটাই তারা বুঝতে পারবে, তারা সারা জীবন মনে রাখবে যে কাদের ওপর হামলা করেছে। একদম ঠিক ডিসিশন, এটা একদম পারফেক্ট ডিসিশন। বাট শুধু এই ডিসিশনটা নিয়ে থেমে থাকলে চলবে না, আরও অনেক ডিপ্লোম্যাটিক ডিসিশন কিন্তু ভারতকে নিতে হবে। যেমন ধরো, যদি ডাইরেক্ট ওয়ারে যায় তাহলে কিন্তু ভারতের একই অনেকগুলো প্রবলেম আছে, যেমন আনএমপ্লয়মেন্ট, ট্যাক্সেশন, তারপর যে নিয়মগুলো বাতিল হয়েছে সেগুলো নিয়ে আন্দোলন, এরকম অনেক কিছু চলছে ভারতের মধ্যে। আবার যদি ডাইরেক্ট ওয়ারে চলে যায় তাহলে আরও প্রবলেম আসবে। আর আমরা জানি যে ওয়ার কতটা ডেঞ্জারাস জিনিস। একটা দেশ যদি ওয়ারে যায় তাহলে তার 50 বছর বলতে পারো সে পিছিয়ে যাবে। কীভাবে পিছিয়ে যাবে? সে আর গ্রোথই করতে পারবে না। কেন? তার যত এক্সপেন্সেস সেই সরকার ওঠাবে, সেই পুরো এক্সপেন্সেসটা কিন্তু তাকে ওয়ারে দিতে হবে। সে আর গ্রোথ করার জন্য, ভারতের গ্রোথ করার জন্য কিন্তু সে টাকা লাগাতে পারবে না, তাই না? এটা একটা নর্মাল ক্যালকুলেশন, আমরা সবাই জানি। তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখো, অলরেডি যে এয়ারওয়েজ রুটটা ছিল ভারত পাকিস্তানের, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই একটা ডিপ্লোম্যাটিক ডিসিশন অনেক দিন আগেও নেওয়া হয়েছে। এরপর আরও কিছু ডিপ্লোম্যাটিক এমন ডিসিশন নিতে হবে যেটাই পাকিস্তান বুঝতে পারে যে তারা কাকে হামলা করেছে, কার পিছনে লাগছে। দেখো, একটা কথা আছে যে হাতে নয় ভাতে মারো। পাকিস্তানকে কিন্তু ওইভাবেই জবাব দিতে হবে। আপাতত এখন কিন্তু পাকিস্তানকে ডিপ্লোম্যাটিক ওয়েতেই জবাব দিতে হবে। কেমন? দেখো, এই যে পাকিস্তান যে অয়েল ফিল্ডসগুলো আছে না পাকিস্তানে, এগুলো কিন্তু 8-10 দিনেরই তুমি বলতে পারো রিজার্ভ করতে পারবে, তারপর কিন্তু ওদেরকে আবার ট্রেড করে আনতে হবে। তো এখানে যে ট্রেড, এখানে যদি তোমার নেভিকে ছেড়ে দেওয়া হয়, নেভি যদি এখানটা পুরোটা কবজা করে নিতে পারে, তাহলে কি করবে? এখানে যে ট্রেডটা ছিল, এখানে যে ট্রেডটা হতো সেটাকে কাট আউট করে দিতে পারবে। তাহলে কি হলো? ওদের যে ইম্পোর্ট এক্সপোর্টটা ছিল সেটা বন্ধ হয়ে গেল। একটা প্রচুর বড় ধাক্কা লাগবে কিন্তু পাকিস্তানের, যদি তাদের ইম্পোর্ট এক্সপোর্টটা বন্ধ হয়ে যায়। আর ওদিকে তো ওয়াটার সাপ্লাইও বন্ধ করে দেওয়া হয়েছে। বাট একটা কথা বলি, আমরা ওয়াটার সাপ্লাইটা যে বন্ধ করলাম, এটা বন্ধ করে আমরা কতদিন রাখবো? আমরা তো সারা জীবন এইভাবে বন্ধ করে রাখতে পারবো না। এখানে কি বলা হয়েছে বলো তো? এটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়নি। পাকিস্তান আবার এটাও বলেছে যে যদি ইন্দাস ওয়াটার ট্রিটি বাতিল করে দেয় তাহলে কিন্তু একটা ওয়ার করতে পারে পাকিস্তান। এসব ফালতু কথা, নাটক, এগুলো বাদ দাও। বাট দ্য পয়েন্ট ইজ, আমরা এটাকে সবসময় ধরে রাখতে পারবো না। মনসুনের সময় যখন প্রচুর বৃষ্টি হবে তখন কিন্তু আমাদেরকে খুলে দিতেই হবে।
তাহলে আর একটা আমরা কি পদক্ষেপ নিতে পারি যেটাই আমরা এটাকে ঠিক করতে পারবো, সেটা হচ্ছে এই যে যতদিনের জন্য এটাকে সাসপেন্ড করে রাখা হয়েছে, এতদিনে ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগাও, একটা ড্যাম বানাও, অনেকগুলো ড্যাম বানাও, যেটা কি হবে আমরা জলটাকে বেশিক্ষণের জন্য ধরে রাখতে পারবো। এমনিতেই ওইদিকে পাকিস্তান কি জলের জন্য হাহাকারে মরবে, আবার যখন মনসুনের সময় হবে তখন বেশিরভাগ নদীতে তো জল থাকবে, তার সাথে সাথে ড্যামটাও খুলে দাও, তখন ড্যামটা খুলে দাও, ভেসে মরে যাক, সব ডুবে যাক, দরকার নাই। ওরকম দেশের দরকার নাই যে দেশে তোমার টেররিস্টদেরকে ওপেনলি সাপোর্ট করা হয়, দরকার নেই সেরকম দেশের। তুমিই বলো না এই সাধারণ মানুষগুলোর কি দোষ ছিল? এরা গিয়েছিল, দেখো এই কাপলটারই উদাহরণ যদি আমি দিই তোমাদেরকে, এই কাপলটা কি দেখো, এদের 19 এপ্রিল বিয়ে হয়েছে, 22 এপ্রিলে দেখো এই ওয়াইফটা তার মৃত হাজব্যান্ডের পাশে বসে বসে কাঁদছে। তুমি এই হার্ট ব্রোকেন সিনারিওটা ভাবো একবার, কি হাল। ধর্ম জিজ্ঞেস করে এদেরকে হত্যা করা হয়েছে। প্রথমে জিজ্ঞেস করা হয়েছে যে হিন্দু না মুসলিম, তারপর জিজ্ঞেস করা হয়েছে কলমা পড়তে পারে নাকি। এই যতগুলো ট্যুরিস্ট ছিল তাদের সব মেল মানে পুরুষদেরকে হত্যা করা হয়েছে। আমরা জানি যে টেররিজমের কোনো ধর্ম হয় না, কিন্তু এই যে অ্যাটাকটা করা হয়েছে এটা কিন্তু একটা রিলিজিয়াস কমিটিকে ডাইরেক্ট অ্যাটাক করা হয়েছে। তুমি দেখো এখানে যদি আমি শুধুমাত্র কাশ্মীরের লোকদেরকেও দোষ দিই, সব লোক কিন্তু একরকম হয় না, সব ধর্মের লোক একরকম হয় না। আর এটা সত্যি কথা যে কোনো টেররিস্ট অ্যাটাক বা টেররিজমের কোনো ধর্ম হয় না। হিরোদের কাহিনী তো আমরা অনেক মুভিজে দেখে থাকি, তাই না, আমরা অনেক শুনেও থাকি, বাট রিয়েল লাইফ হিরোজ অনেক কমই থাকে। এই রিয়েল লাইফ হিরোজদের মধ্যে একজন হচ্ছে আমাদের সৈয়দ আলী। ইনি শহীদ হয়েছেন। কিভাবে শহীদ হয়েছেন? তিনি এই যে নিরীহ মানুষদেরকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন। ইনি দূর থেকে যখন দেখে যে কোনো টেররিস্ট গিয়ে এই যে নৃশংসভাবে এদেরকে হত্যা করছে, তখন এ গিয়ে কী করে, তাদের যে ওয়েপনগুলো আছে AK-47 MP4 যেগুলো ছিল ওদের হাতে, টেররিস্টদের হাতে, সেগুলোকে কেড়ে নিতে যায়। তখন কি করে, এই টেররিস্টগুলো একেও হত্যা করে। তুমি বলো না এই যে নিরীহ মানুষদের, এদের কি দোষ আছে? তাহলে এই নিরীহ মানুষদেরকে যদি পাকিস্তানের আউটফিটগুলো, এই যে টেররিস্ট অর্গানাইজেশনগুলো যদি এইভাবে হত্যা করতে পারে, আমরা কি সেরকম ডিপ্লোম্যাটিক পদক্ষেপ নিতে পারি না যেখানে পাকিস্তানের প্রবলেম সৃষ্টি হবে? আরে হওয়াটা দরকার, পাকিস্তানের বোঝাটা দরকার। 26টা লোককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এদের কি দোষ ছিল? এদের কোনো দোষ ছিল না। আর তার সাথে সাথে এই 26 জনের পরিবারকেও যেন ভারত সরকার তাদের আর্থিকভাবে বা যেভাবে তাদের সাহায্য দরকার সেভাবে যেন সাহায্য করে। প্লাস এই যে 26 জনের নৃশংসভাবে যে তাদেরকে হত্যা করা হয়েছিল, এর বদলা যেন ভারত সরকার সেইভাবেই নেয় যেভাবে পাকিস্তান বুঝতে পারবে। এর মধ্যে আমরা জানতে পারছি যে ইন্ডিয়ান আর্মি একটা অপারেশন লঞ্চ করেছে, অপারেশন টিক্কা, যেটায় টেররিস্টদেরকে খুঁজে খুঁজে মারছে এবং আমাদের যে 26 জন নিরীহ ব্যক্তিদের প্রাণ গেছে সেটার বদলা নিচ্ছে। শুধুমাত্র এখানেই থামলে হবে না, আরও সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে, আরও ডিপ্লোম্যাটিক ওয়েতে পাকিস্তানকে কিন্তু পাল্টা জবাব দিতে হবে। সো দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরের এক ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।